আসসালামু আলাইকুম। আজ 27 জুন 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মোংলা বন্দর হাতছাড়া হওয়ায় দিল্লিতে অস্বস্তি, ভিন্ন কৌশলের প্ল্যান। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার গোপন তথ্য ফাঁস। 5,30,000-এর বেশি পাকিস্তানি কর্মী নিয়োগ করল সৌদি। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ভারতে। দেশটির গণমাধ্যমগুলো নানামুখী বিশ্লেষণও করছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিবেদনের পর্যালোচনায় উঠে এসেছে তারেক রহমানের বেইজিং সফর নিয়ে দিল্লির সাউথ ব্লকের পর্যবেক্ষণ। প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের জন্য তুলে ধরা হলো। তারেক রহমান প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পর চলতি সপ্তাহে বেইজিং সফরে গিয়ে চীনের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেন, যার জেরে শীঘ্রই সুন্দরবন লাগোয়া এই অঞ্চলে কাজ শুরু করবে বেইজিং। বাংলাদেশের হাত ধরে এবার সরাসরি বঙ্গোপসাগরে পা রাখতে চলেছে চীন। সদ্য বেইজিং সফরে মোংলা বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের চুক্তি সম্পন্ন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ভারতের জন্য সিঁদুরে মেঘ বলে মনে করা হচ্ছে। হাসিনা আমলে এই বন্দরের উন্নয়নের বরাত দিল্লিকে দিয়েছিল ঢাকা। বলার অপেক্ষা রাখে না, সেখানে এবার চীনের প্রবেশ ভারতের জন্য উদ্বেগের। আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের এই পদক্ষেপের জেরে ভারত মহাসাগরের পর এবার বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বাড়াবে চীন। বঙ্গোপসাগরে নিজেদের অধিকার কায়েম করতে দীর্ঘ বছর ধরে মোংলা বন্দরে নজর ছিল চীনের। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর চীন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে 2015 সালে মোংলা বন্দরের কাজ পরিচালনা করতে আগ্রহ দেখায় ভারত। সে সময় বাংলাদেশে ছিল হাসিনা সরকার। এই বন্দর নিয়ে দুই দেশের আলোচনা বহুদূর অগ্রসর হয়। 2018 সালে সম্পন্ন হয় চুক্তিও। তবে 2025 সালে হাসিনা সরকারের পতনের পর বদলে যায় সবকিছু। উপদেষ্টা সরকারের আমলে মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে এই বন্দর চুক্তি বাতিল করেন। এরপর তারেক রহমান প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পর চলতি সপ্তাহে বেইজিং সফরে গিয়ে চীনের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছেন, যার জেরে শীঘ্রই সুন্দরবন লাগোয়া এই অঞ্চলে কাজ শুরু করবে বেইজিং। ভারতের দুয়ারে চীনের এই দাপাদাপি দিল্লির জন্য মোটেই সুখের নয়। এমনিতে কোনো বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের অর্থ কোনোভাবেই সেখানে সামরিক প্রবেশাধিকার নয়, কিন্তু চীনের ক্ষেত্রে বিষয়টি খাটে না। গত কয়েক বছরে চীন সামুদ্রিক সিল্ক রোড প্রকল্পের মাধ্যমে ভারত মহাসাগর জুড়ে নিজেদের প্রভাব বাড়িয়ে চলেছে। পাকিস্তানের গদর বন্দর থেকে শুরু করে পূর্ব আফ্রিকার জিবুতি পর্যন্ত ভারত মহাসাগরের 17টি বন্দরে বিপুল বিনিয়োগ করেছে তারা। চীনের লক্ষ্য গোটা ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তার। তবে আর্থিক বিনিয়োগের আড়ালে চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিদেশের বন্দরগুলিতে সামরিক জাহাজ পাঠিয়ে সেই সব অঞ্চলের গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নজরদারি চালানো। অতীতে এই ছবি দেখা গিয়েছে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরে চীনা বিনিয়োগে সাদর অভ্যর্থনা জানিয়েছিল কলম্বো। তবে বিশাল ঋণের বোঝা মেটাতে না পেরে 2017 সালে শ্রীলঙ্কা সরাসরি চীন রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংকে বন্দরটির 70% মালিকানা দিয়ে বাকি অংশ 99 বছরের জন্য লিজে নিয়ে দেয়। অভিযোগ ওঠে ভারতের উপর নজরদারি চালাতে এবং গুপ্তচর বৃত্তি বাড়াতে হামবানটোটার দায়িত্ব নিয়েছে চীন। ভারতের অভিযোগকে বেইজিং উড়িয়ে দিলেও একাধিকবার এই বন্দর ও সংলগ্ন এলাকায় চীনা যুদ্ধজাহাজ ও নজরদারি জাহাজের আনাগোনা চাপে ফেলে ভারতকে। এরপর একেবারে বঙ্গোপসাগরে সুন্দরবনের মোংলা বন্দরে চীনের ঢুকে পড়া ভারতের জন্য সিঁদুরে মেঘ বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে ভারতের উত্তর পূর্বের প্রবেশদ্বার 22 কিলোমিটারের চিকেন নেকে দীর্ঘদিন ধরেই নজর রয়েছে চীনের। বাংলাদেশ থেকেও বহুবার হুমকি এসেছে চিকেন নেক কেটে ভারতের 7 রাজ্য দখলের। ঠিক সেই সময় উত্তর পূর্বে চীনের দাপাদাপির পর বঙ্গোপসাগরে ড্রাগনের অনুপ্রবেশ ভারতকে চাপে ফেলবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান দুর্গ হিসেবে পরিচিত বাহরাইনের নৌঘাঁটিতে একের পর এক বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। গত ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে চালানো এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এতদিন জনসম্মুখে স্বীকার করেনি। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক এক্সক্লুসিভ অনুসন্ধানী প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট চিত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বর্তমান ও সাবেক মার্কিন সেনা কর্মকর্তাদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে আঘাত হানে। হামলায় মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের প্রধান প্রশাসনিক
সদর দপ্তর ভবনটি পুরোপুরি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও অন্তত 12টি কৌশলগত ভবন, একটি ওয়াটার ট্যাঙ্ক এবং প্রায় $20 মিলিয়ন মূল্যের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে, হামলার আশঙ্কায় আগেভাগেই বেশিরভাগ মার্কিন সেনাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা পুনর্নির্মাণ করতে কেবল নির্মাণ বাবদই প্রায় $400 মিলিয়ন খরচ হবে, যার মধ্যে বিশেষায়িত সামরিক ও যোগাযোগ সরঞ্জামের হিসাব অন্তর্ভুক্ত নেই। কৌশল বদলাতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই আকস্মিক ও নিখুঁত হামলা মার্কিন প্রতিরক্ষা নীতি নির্ধারকদের গভীরভাবে ভাবিয়ে তুলছে। ইরানের এই আধুনিক ড্রোন ও প্রিসিশন গাইডেড মিসাইল প্রযুক্তির সামনে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলো আর কতটা নিরাপদ তা নিয়ে পেন্টাগনের ভেতরে বড় ধরনের পুনর্মূল্যায়ন শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে পেন্টাগন এখন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বা ফুটপ্রিন্ট পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে বা মাটির নিচে বাংকার তৈরি করে কার্যক্রম চালানোর কথা ভাবা হচ্ছে। এমনকি সামরিক সক্ষমতার একটি বড় অংশ ইসরায়েলে সরিয়ে নেওয়ার বিষয়টিও পেন্টাগনের টেবিলে জোরালোভাবে আলোচিত হচ্ছে, কারণ সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েল বহু মার্কিন যুদ্ধবিমানকে সফলভাবে আশ্রয় দিয়েছিল। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস অবশ্য ভবনের ক্ষয়ক্ষতির চেয়ে সেনা সদস্যদের সুরক্ষাকেই তাদের বড় সাফল্য হিসেবে দাবি করেছেন। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এবং সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে কৌশলগতভাবে বড় ধরনের ধাক্কা দিতে সক্ষম হয়েছে। সৌদি আরব তাদের উচ্চাভিলাষী ভিশন 2030 উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কর্মশক্তি বাড়ানোর উদ্যোগ জোরদার করেছে। 2025 সালে সৌদি আরব রেকর্ড সংখ্যক 5,30,000-এরও বেশি পাকিস্তানি কর্মী নিয়োগ করেছে। এই নিয়োগকে দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য সৌদি আরবের বিভিন্ন বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। এতেই থেমে থাকছে না সৌদি আরব, আগামী কয়েক বছরে আরও 3 থেকে 4 লাখ দক্ষ পাকিস্তানি কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। এই নিয়োগ কার্যক্রম 2034 সালের ফিফা বিশ্বকাপ এবং ভিশন 2030-এর আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিশ্রমী ও দক্ষ হিসেবে সুনামের কারণে পাকিস্তানি কর্মীরা অগ্রাধিকার পাচ্ছেন। এই উদ্যোগ সৌদি আরবের অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং দেশটির অর্থনৈতিক বহুমুখীকরণ লক্ষ্যে সহায়তা করবে। দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সৌদি আরবের জন্য পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। এই কর্মসংস্থান বৃদ্ধি দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। বিদেশে কর্মরত এসব শ্রমিকের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। রেমিটেন্স বৃদ্ধি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে সৌদি আরবের জন্য এই সহযোগিতা উচ্চাভিলাষী প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তির ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করবে। পাকিস্তানের কর্মকর্তারা এই কর্মসংস্থানের সুযোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সহযোগিতাকে উৎসাহিত করবে। সৌদি আরবের এই কর্মসংস্থান কৌশল পাকিস্তানি কর্মীদের কর্মনিষ্ঠা ও দক্ষতার প্রতি দেশটির ক্রমবর্ধমান আস্থারও প্রতিফলন। উভয় দেশের সংশ্লিষ্ট পক্ষ এই কর্মী নিয়োগ কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করছে। পাকিস্তানি কর্মীরা এটিকে উন্নত জীবিকা এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ হিসেবে দেখছেন। সৌদি আরবের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এই কর্মী প্রবাহ প্রকল্প ভিত্তিক চাহিদা পূরণে বৈচিত্র্যময় দক্ষ জনশক্তির উৎস হবে। এই উদ্যোগ সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে আধুনিক ও বহুমুখী অর্থনীতি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ। পাকিস্তানি শ্রমিকরা ভিশন 2030-এর আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাম্প্রতিক এই অগ্রগতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এবার দেশের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শনিবার পুনরায় শুরু হয়। অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে সরকারি ও বিরোধী দলের পারস্পরিক সম্মান, সংসদ কেন্দ্রিক গণতন্ত্র এবং দেশ গঠনে যৌথ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তার বক্তব্য শেষে সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান। বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি যে দুটি দেশ সফর করেছেন সেগুলো বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে বিরোধী দল সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। দেশের অর্থনীতি প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ
আমদানি নির্ভর দেশ, রপ্তানির তুলনায় আমদানি বেশি। তৈরি পোশাক শিল্প ও বৈদেশিক কর্মসংস্থান বর্তমানে প্রধান রপ্তানি খাত হলেও রপ্তানি বহুমুখীকরণের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয় গুরুত্ব পেয়েছে বলে আশা প্রকাশ করেন। বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপনের উপরও জোর দেন বিরোধী দলীয় নেতা। তার মতে এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং সরকার ও জনগণের মধ্যে আস্থা বাড়বে। তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও সহমতের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সব চুক্তি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সংসদের কার্যকারিতা প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হওয়া উচিত জাতীয় সংসদ। সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান। বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সরকারের সফলতা কামনা করেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রতি সমর্থন জানান। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা ৭ চান্দিনা আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে। কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। ২৭ জুন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডাক্তার প্রাণগোপাল দত্ত ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন, তবে কতদিন ধরে তিনি সেখানে পাঠদান করছেন সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য জানতে পারেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো সম্ভব বলে উল্লেখ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আধুনিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডাক্তার প্রাণগোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে তিনি নাক কান গলা ইএনটি সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডাক্তার প্রাণগোপাল দত্ত আত্মগোপনে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না মিললেও সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করে বিকেলে তারা নিহতের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং সীমান্ত হত্যার প্রতিবাদে বক্তব্য রাখেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি হওয়ার কারণেই ভারত তাদের হত্যা করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত অঞ্চলে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান সহ মৌলিক সুযোগ সুবিধার ঘাটতি রয়েছে। সীমান্তবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় বিজিবিকে আধুনিক অস্ত্র, টহল যান, প্রয়োজনীয় অবকাঠামো এবং উন্নত বেতন ভাতা দিয়ে আরও শক্তিশালী করার দাবি জানান নাসিরউদ্দিন। পাশাপাশি এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সীমান্তে অন্যায় ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ভবিষ্যতে বাংলাদেশে হতে দেওয়া হবে না। তিনি সীমান্তবাসীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্ত এলাকার প্রতিটি নাগরিককে একজন বিজিবি সদস্যের মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুশ ইন প্রতিরোধে স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে রমজান মাস, ইফতার এবং সাহরিতে কি খাবেন সেই বিষয়ে সতর্কতা থাকা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আপনি আমি অবশ্যই যখন ইফতার করব, ইফতারের মাঝখানে ফলমূল খাবো না। ইফতার শেষ হলে বা অন্যান্য ভারী খাবার খেয়ে তারপরে ফল গ্রহণ করব। পনিরের সঙ্গে বাদাম যেমন খাবো না, ঠিক তেমনি সি ফুডের সঙ্গে গোশত জাতীয় খাবারও খাবো না। একইভাবে বলা যায় সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবারের পরপরই দুধ খাবো না, কারণ সাইট্রিক অ্যাসিডের কারণে দুধ জমাট বেঁধে যেতে পারে, ফলে পেটের সমস্যা হতে পারে। এই
রমজানে ইফতারের সময় বা সেহরির সময় পানি জাতীয় খাবার বেশি খেতে হবে, তাহলে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।